ঐতিহাসিকভাবে আমাদের উপমহাদেশে রাজনীতিবিদ দুইটা রাজনৈতিক ধারা, দুইটা রাজনৈতিক চিন্তাধারার জন্ম লাভ করতে হলো ব্রিটিশ আমলের শেষ দিকে। একটার ইতিহাস আরো পুরানো, ওটা একটা ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ, এবং সেটা কোনো হতাশা থেকে জন্ম নেয়নি, সেটা কোনো ক্ষোভ থেকে জন্ম নেয়নি, একটা অভিজ্ঞতা থেকেই জন্ম নিয়েছে। সেটার নাম হলো মাদানী ডক্ট্রিন। হ্যাঁ, মানে শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই এবং শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। শাইখুলিনদের আগে হাজি আমদাদুল্লাহ মুহাজির মুক্কি, কাসিম আলতুবি, রশিদ আহমদ গঙ্গোহী, শাহ ইসমাইল শহীদ, হাফিজ জামিন শহীদ, এর আগে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, এর আগে শাহ ওলিউল্লাহ, এর আগে মুজাদ্দিদ আল ফিসানি। এই সিরিয়ালের ওলামায়ে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, তাদের যে সাংস্কৃতিক বিদ্যা, দিন শরীয়ত, রদ্দে বেদাত, ইহকাক হক, ইবতালে বাতিল এবং ইসলামী খেলাফত রক্ষা, ইসলাম রক্ষা এবং অগ্রসর হওয়া ইত্যাদি কেন্দ্রিক একটা রাজনৈতিক নীতিরও একটা সিলসিলা আছে এবং একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার। শুধু রাজনীতি না, জমিয়ত শুধু রাজনীতি না, এদের ব্যাপক আছে, সবকিছু আছে, পিছনে একটা ইতিহাস আছে। প্রায় এটা তো জমিয়তের গঠনটা যদি হয়ে থাকে 1919 সনে, জমিয়ত উলামা ইসলাম হচ্ছে 45-এর দিকে, এর মাঝখানে 41 সনে সৈয়দ আবুল আলা মওদুদী একটা নতুন ডক্ট্রিন সেটা করেছেন হলো মওদুদী ডক্ট্রিন। হ্যাঁ, মওদুদী চিন্তাধারা, ইসলাম নিয়ে মওদুদীবাদের চিন্তাধারা। তাহলে দুইটা চিন্তাধারা এই দেশে ব্রিটিশ আমলের শেষ দিকে একেবারে প্রকাশ্যে সামনে এসেছে, একটা সুগঠিত আকারে সামনে এসেছে। একটা হলো, একটাকে যদি আমরা নাম দিই দেওবন্দি চিন্তাধারা বা মাদানী চিন্তাধারা বললে আরো খাস হয়, অত খাস মাদানী চিন্তাধারা বললে আবার একটু কেমন কেমন বেশি খাস হয়ে যায়। দেওবন্দি চিন্তাধারা, হ্যাঁ, রাজনীতির দেওবন্দি চিন্তাধারা এবং রাজনীতির মওদুদী চিন্তাধারা, এই দুইটা হয়েছে। দেওবন্দিরা অতটা মডার্ন হতে পারেন, লিবারেল হতে পারেন, আর মওদুদীরা যথেষ্ট মডার্ন এবং লিবারেল হয়ে গেছে। দেওবন্দিরা অতটা আপোষ করেনি যতটা আপোষ করতে পেরেছে মওদুদীরা। দেওবন্দীদের মডেল রাষ্ট্রটা কি আর মওদুদীদের মডেল রাষ্ট্র কি? বর্তমান জমানায় মনে হয় আমাদের বাংলাদেশে একদিকে চিন্তা করলে যে দেওবন্দীরা অনেক দলে বিভক্ত হয়ে গেছে। ইসলামী আন্দোলন বলেন, খেলাফত বলেন, আরো যা বলেন, সবগুলি মূলত জমিয়তের সন্তান এবং তারা সবাই দেওবন্দি। তার মানে এখানে দেওবন্দীদের শক্তিটা ভাগ হয়েছে, কিন্তু হিন্দুস্তানে অত ভাগ হয়নি, পাকিস্তানে অত ভাগ হয়নি, ফলে পাকিস্তানে দেওবন্দিরাই শক্তিশালী। যেমন আমরা আমাদের বাংলাদেশের পরিবেশে দ্বীনি ইলমের মূল চর্চাটা দেওবন্দীদের হাতে, মসজিদগুলো দেওবন্দীদের হাতে, তবলিগ দেওবন্দির হাতে। তাহলে দ্বীনি শক্তির যে কেন্দ্রগুলো এর অধিকাংশ দেওবন্দীদের হাতে। দেওবন্দীরা আসলে এই মাকসাদে পড়াশোনা করে এবং এটা জেনে থাকবেন যে দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠা হয়েছে তখন নিয়তটা ছিল, মূল নিয়ত ছিল বাকায়ে ইসলাম, আর একটা হলো গালাবায়ে ইসলাম। দুই দৃষ্টিভঙ্গি ভিন্ন। বাকায়ে ইসলামের আগে গালাবায়ে ইসলামের চিন্তা করা যায়, তো দারুল উলুম দেওবন্দের মানে সূচনাটা হয়েছে বাকায়ে ইসলামকে সামনে রেখে। ফলে রশিদ আহমদ গাঙ্গুহি সহ ওনারা বলতেন যে বাকায়ে ইসলামের জন্য ইংরেজি দরকার, অঙ্ক অনেক বেশি পড়ার দরকার নেই, আধুনিক বিদ্যা অনেক বেশি পড়ার দরকার নেই। তাইলে আমরা বাকায়ে ইসলামের যুগে যা দ্বারা বাকায়ে ইসলাম করবো ওইটা আমরা বেশি করে পড়াশোনা করবো, কারণ আমাদের ওয়াসাইল কম, অনেক শিক্ষক রাখতে পারবো না, বেতন দিতে পারবো না, ঘর দুয়ার নাই। আমরা যাদেরকে পড়াবো তাদেরকে যা দিয়ে পড়াবো অতটুকুর ভিতরে আমরা শুধু বাকায়ে ইসলামেরটা পড়াই। এই জন্য হায়দ্রাবাদের নিজাম সহ ওনারা বলার পরেও যে আপনাদের ছেলেদেরকে ইংরেজি অঙ্ক এগুলো বেশি করে পড়ান, তাহলে আমরা চাকরি দিব। তখন হচ্ছে যে আমরা তো ইচ্ছা করে এগুলো পড়াই না, যাতে আমাদের ছেলেরা সর্বোচ্চ মনোযোগ, সর্বোচ্চ মেধা, সর্বোচ্চ সময় যেন ঘুরে ফিরে মাদ্রাসা, মসজিদ, দিন কেন্দ্রিক থাকে। আমাদের একটা ছেলে আমরা এখনো দেখি যে ছেলেটা একটু মেধাবী হয়ে যায়, সে অন্যান্য পরীক্ষা দেয়, সে আর দেখা যায় যে মাদ্রাসা মসজিদে থাকে না, সে ওই ব্যাংকে করে। ব্যাংকে করলে দেখা যায় যে ইসলামের খেদমত যা হয় অল্প স্বল্প হয়, তার ব্যক্তিগত ফায়দা, সে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হয় দিন। কিন্তু দেখা গেছে যে ছেলেটা কওমি মাদ্রাসায় থাকে, যেখানে মসজিদের সাথে থাকে, ও মসজিদে নামাজ পড়ায়, তাবলীগের সাথে, তাসনিফের সাথে, ওয়াজ মাহফিলে, হ্যাঁ, দ্বীনি আন্দোলন, রাজনীতি, স্বাধীনভাবে দিন চর্চা এগুলো সুযোগ পায়। কিন্তু যে ছেলেটা মেধাবী ছিল সে ব্যাংকে চাকরি করে, সে কোনো দূতাবাসে চলে যায়, সে কোনো একটা করে, দেখা গেছে যে সে আসলে ওইভাবে দ্বীনি কাজে যুক্ত থাকে না, তার ব্যক্তিগত ফায়দা সে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, ওই ধরনের ছেলেমেয়েকে যদি আমরা আসলে কোনো না কোনো ভাবে মাদ্রাসা মসজিদের সাথে যুক্ত রাখতে পারতাম, তাহলে তার যে আর্থিক প্রতিষ্ঠা, সামাজিক প্রতিষ্ঠা, ওই প্রতিষ্ঠাটা আমরা কাজে লাগাতে পারতাম। এই একটা সম্পূর্ণ গণভিত্তিক প্রতিষ্ঠান, জনগণের উপর নির্ভরশীল প্রতিষ্ঠান। কেন? এটা আমাদের কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির এলহামি চিন্তা তো বটেই। উনি বিশ্বের ব্যবস্থা দেখছেন। আগের কালের পৃথিবীটা ছিল পরিবার কেন্দ্রিক, অর্থাৎ রাজ পরিবার বাস সবকিছু।
তার মানে ওই সময় রাজনীতিটা দেশের মালিকানা, দেশের রাজনীতির মালিকানা একটা পরিবারের হাতে কি থাকতো, একটা ব্যক্তি ও পরিবারের হাতে বসে হতো। কিন্তু হযরত কাসেম রহমতুল্লাহ দেখে গেছেন যে সাম্রাজ্যবাদ শেষ হয়ে যাচ্ছে, এখন জাতি রাষ্ট্র তৈরি হইতেছে বিভিন্ন রাষ্ট্রে, এবং রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে চলে যাচ্ছে। অর্থাৎ আগামীর পৃথিবীতে যারা যত বেশি জনসম্পৃক্ত থাকবে তারা তত বেশি টিকবে। এইটা ওনাদের রাডারে, ওনাদের যে স্বচ্ছ চিন্তা এটা ধরা পড়েছে। ধরা পড়ার পরে উনি বলে দিয়েছেন যে আজ থেকে এখন আর আমরা আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা রাষ্ট্র নির্ভর করবো না, পরিবার নির্ভর করবো না, এটাকে সম্পূর্ণ গণমুখী করে দিই। এই যে গণমুখী প্রতিষ্ঠান শুরু, এটা একটা বৈপ্লবিক চিন্তা। এবং একইভাবে আমরা আমাদের সমস্ত দিনই কাজের মার্কাজ বানিয়ে ফেলছি জনগণকে, মূল চিন্তা জনগণ। সাথে সাথে আমাদের দেওবন্দিরা ওই বেরলবিদের মতো একেবারে রাজনীতি বিমুখ ছিল না। আমাদের আকাবিররা শেখুল রহমতুল্লাহ আলাইহি ওনারা ব্যাপকভাবে দেশের রাজনীতি নিয়েও চিন্তা করছেন। ওই যে গণমুখী চিন্তা, আবার রাজনৈতিক চিন্তা, আবার ইসলামটাকে যেন নষ্ট না হয়, ইসলামটা যেন লিবারেল না হয়ে যায়, ইসলামের যে মূল রূপটা যেন নষ্ট না হয়ে যায়, এটার জন্য ওনারা নিজেকে আত্মনিয়ন্ত্রণ করেছেন। শুধু ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করেননি। হ্যাঁ, মানে কোন জায়গায় কম্প্রোমাইজ করলে আমি ক্ষমতায় যেতে পারবো, মানে আমি ক্ষমতায় যাওয়ার দরকার নাই, ইসলামটাকে, ইসলামের কোনো বিকৃত রূপ যেন ক্ষমতায় না যায়, কোনো বিকৃত রূপ যেন গড়ে না ওঠে, এই জন্য ওনারা মানে কম্প্রোমাইজ করে ক্ষমতা যাওয়ার জন্য রাজি হইতেন না। আর এরই ফলে যেটা ঘটছে সেটা হলো পাকিস্তানে যখন আমরা পাকিস্তান গঠন করি, তখন আমরা পাকিস্তান গঠনে আমরা অবদান রেখেছি বিশাল। উলামায়ে দেওবন্দের অবদান পাকিস্তান গঠনে সবচেয়ে মুখ্য। আসাদ আবুল আলা মওদুদী তো পাকিস্তানকে সর্বপ্রথম উনি এই পরিভাষাটা বলতেন, না পাকিস্তান, উনি বলতেন। বর্তমানে যেমন ওই যে মানহাজিরা, টিটিপি, এরা না পাকিস্তান বলে, নাপাক বাহিনী বলে। ওই সৈয়দ আবুল আলা মওদুদী মরহুম উনি প্রথম বলতেন কি, না পাকিস্তান বলতেন। এটা ছিল ওনার ইস্তেলাহ। পরে ওনার চেঞ্জ হয়েছে, মানসিকতা পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের আকাবিরদের যারা ছিলেন মাদানীপন্থী, ওনারা তো বলতেন যে রাষ্ট্রকে এভাবে শুধু ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের জনগণকে বিভক্ত করা উচিত না, যাতে রাষ্ট্র ভেঙে যায়। কিন্তু অন্যরা বলেছেন যে না, রাষ্ট্র এত বিশাল হিন্দুস্তান, এটা ভাঙলে খুব বেশি ক্ষতি হবে না, আর যারা হিন্দুস্তানে থেকে যান তাদের জন্য মোবারক। ফলে জমিয়তে উলামায়ে হিন্দ, হিন্দুস্তানে বিদ্যমান মুসলমান যারা এখনো 30 কোটি, কেউ আরো বেশিও বলেন, 30 কোটি হলে তো পাকিস্তান বাংলাদেশের প্রায় সেম। এই মুসলমানদের রক্ষা কবচ হয়ে গেছেন ওই মত, যে মত মনে করেছিলেন যে আমরা থেকে যাই, অখণ্ড থাকি, ওই মত হয়েছে। আর এটা হয়েছে তাহলে বরকতময় হয়েছে, এবং উলামায়ে দেওবন্দের ইখতিলাফের ফলে উম্মতের জন্য একটা কি হয়েছে, বরকতের জন্য হয়েছে। উলামায়ে দেওবন্দেরই একটা ইনফ্লুয়েন্স পাকিস্তান সরকারের সহযোগিতায় আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় গেছে। উলামায়ে দেওবন্দেরই এরা, এবং হ্যাঁ, এরা উলামায়ে দেওবন্দেরই সন্তান, পড়াশোনা সবকিছু চিন্তাধারা হয়ে গেছে। পরবর্তীতে যখন আরবের আল কায়দা গ্রুপ এসেছে এবং তাদের সাহিত্য এসে গেছে, তখন উলামায়ে দেওবন্দের, যেহেতু ওই সময় তালেবানদের মধ্যে পড়াশোনা কম ছিল, সুযোগ কম ছিল, ফলে ওদের বই পুস্তকের মধ্যে সাথে মিশার কারণে তালেবানদের বিরাট একটা অংশ আবার আল কায়দা, IS এর মতবাদ দ্বারা কি হয়ে গেছে, প্রভাবিত হয়ে গেছে। যদিও এদের সাগরিদ, এদের পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের গোয়েন্দা বাহিনী, পাকিস্তানের সরকারের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় তালেবান প্রথমবার ক্ষমতায় গিয়েছে। এবং প্রথমবার মোল্লা ওমর রহমতুল্লাহ আলাইহি যতটা পাকিস্তানের আলেম ওলামার সাথে যত বেশি গভীর সম্পর্ক এবং পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রেখে রাজনীতি করতেন, এবার আবার দেখা যাচ্ছে অতটা হচ্ছে না, কারণ এতদিনে আল কায়দার বই পুস্তক ওনারা আরো বেশি পড়ালেখা করে ফেলছে। আর ঘটনাক্রমে ওই সময়টার ভিতর দিয়ে দেওবন্দি চিন্তাধারার পড়াশোনাটা, মানে বই পুস্তক সাহিত্য, জিহাদি সাহিত্য ওই পরিমাণ গড়ে ওঠে নাই, যেটা আল কায়দারটা হয়েছে। ইন্টারনেটও যোগ এসে গেছে, সহজে এই বইগুলো মানুষ বেশি পড়েছে, ফলে ওই চিন্তাধারার হয়ে গেছে। বাহরহাল আমরা বলতে পারি যে উলামায়ে দেওবন্দের একটা বিজয় কোথায় এসেছে, রাজনৈতিক বিজয়। এটা হলো জিহাদি রাজনীতির বিজয়, ওখানে পরিবেশ ছিল সেখানে হয়েছে। আর উলামায়ে দেওবন্দের গণতান্ত্রিক রাজনীতির বিজয় হয়েছে পাকিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে। পাকিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানটা অনেক কিছু বলতে পারে, কিন্তু পাকিস্তানটা সারা পৃথিবীতে যেমনই হোক মুসলমানদের অনেক বড় একটা কেল্লা। এই কেল্লাটা এমন কেল্লা যেটা বাংলাদেশের জন্য রক্ষা কবচ, কাশ্মীরের জন্য রক্ষা কবচ, ভারতের অভ্যন্তরীণ মুসলমানদের রক্ষা কবচ, আফগানিস্তান আর হিন্দুস্তানের মাঝখানেও কি এটা দেওয়াল। এবং পাকিস্তানটাই এমন একটা সামরিক শক্তি যে সারা দুনিয়া, যেমন ইরান, পাকিস্তান আহলু সুন্নাত আর আহলু শিয়া হওয়ার কারণে বিরোধ। যখন শিয়াদের সাথে মারামারি লাগলো ইসরায়েলের সাথে, তখন ইরানের পুরো পার্লামেন্ট পাকিস্তান তাশাক্কুর স্লোগান দিয়েছে। এতে ইসরায়েল নিজেই কি হয়ে গেছে, অর্থাৎ ইসরায়েলকে আধুনিক পৃথিবীতে দুইবার পরাজিত করেছে পাকিস্তান। একটা হলো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময়, আরেকবার হলো ইরান, রাশিয়া ইত্যাদির মাধ্যমে একটা রাজনীতির সূচনা করেছে, রাজনৈতিক পরিবর্তন। ওনার চিঠির মাধ্যমে, চিঠিটা ছিল হলো সংস্কার আন্দোলন, কিন্তু এর মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনটা হয়েছে। কারণ আকবরের ইন্তেকালের পরে জাহাঙ্গীর আসছে, হ্যাঁ, জাহাঙ্গীরের মেজাজ একটু চেঞ্জ হয়েছে, উনি জেল থেকে মুক্তি পেয়েছেন। জাহাঙ্গীরের পরে শাহজাহান আসছে, শাহজাহান আরেকটু চেঞ্জ হয়েছে, এরপরে আলমগীর এসে গেছে। এই যে রাজনৈতিক চেঞ্জিংটাও, এটা কিন্তু যুদ্ধ করে হয়নি, এটাও উলামায়ে দেওবন্দের জেহেনে রাজনৈতিক চেঞ্জিং এর একটা সাংস্কৃতিক পরিবর্তনের বেস তৈরি করছে। এরপর যখন শাহ ওলিউল্লাহর সময়
যখন এই যে মারাঠা হিন্দুদের একটা উত্থান ভাব, মোগল সাম্রাজ্য পড়ে যাবে ভাব, শাহ ওলিউল্লাহ একজন মুহাদ্দিস মানুষ, উনি কিভাবে আফগানিস্তানের শাহ আহমদ শাহ আবদালিকে চিঠি পাঠাইলেন, হ্যাঁ, বিভিন্ন জনের মাধ্যমে পাঠাইয়া যুদ্ধ করায়া মারাঠাদেরকে পরাভূত করায়া লওয়াইলেন। খেয়াল করছেন? তাহলে রাজনীতির সাথে সংঘর্ষিক অবস্থানে না গিয়েও রাজনীতি, যারা ক্ষমতায় আছে তাদের সাথে সংঘর্ষে না গিয়েও রাজনীতি, নিজে ক্ষমতায় না গিয়েও দেশ ও জাতির কল্যাণে রাজনীতি। হ্যাঁ, এই একটা তারিখ আমাদের গড়ে উঠছে। এরপরে যখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহের পরে শাহ ইসমাইল শহীদ, ওনারা যখন হিন্দুস্তান থেকে নিরাপদ এলাকায় গিয়ে ওখান থেকে যুদ্ধের একটা প্ল্যান শুরু করেছিলেন, যেখানে যাদের হিন্দুস্তানে যদি আমরা যুদ্ধ করতাম তাহলে এটা হয়তো একটা বিশৃঙ্খলা, কারণ হিন্দুস্তানে এমন জায়গা নাই যেখান থেকে নিরাপদে সৈন্য সমাবেশ করা যায়। ফলে ওনারা সীমান্তবর্তী এলাকা থেকে করছেন। এটা একটা রাজনৈতিক পদ্ধতি, কারণ ওনার কিতাবের মধ্যেই আছে, চিঠির মধ্যে আছে, আমরা ফিতনা ফাসাদ করতে চাই না, আমরা একটা নিয়মতান্ত্রিক যুদ্ধ করতে চাই এবং বিজয়ী হতে চাই। এখানে করলে আমার নিয়মতান্ত্রিক যুদ্ধ হবে না, নিছক গেরিলা যুদ্ধ হবে, আর নিছক গেরিলা যুদ্ধে জিতা মুশকিল। আমরা ওইখানে চলে যাই, ওখান থেকে আমরা নিয়মতান্ত্রিক যুদ্ধ করি। তো চলে গেছে, সে একটা তারিখ হলো, সেটা বিজয়ী হয়নি, আল্লাহর ইচ্ছা। ওনারা কিন্তু আর দেরি করেননি। ওলামায়ে দেওবন্দের মূল অংশটা তালিম তরবিয়তে চলে আসছে। একটা অংশ ছিল ওই যে পাহাড়ি এলাকায় ছিল, আর পাহাড়ি এলাকা তো এটা ভিন্ন এলাকা, কিন্তু ওটাকে ওলামায়ে দেওবন্দের মূল অংশ বলা মুশকিল। মূল অংশটা তালিম তরবিয়তে চলে আসছেন। এবং শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ আধুনিক যুদ্ধ এবং রেওয়ায়াতি যুদ্ধ, যে শাইখুল হিন্দ গেছেন হলো ওসমানী খেলাফতের যুদ্ধে। তো ওসমানী খেলাফতের ইনফ্লুয়েন্স নিয়ে যে রাষ্ট্রটা গঠন হইতো, ওই রাষ্ট্রটা কি সেকুলার হইতো? মনে তো হয় না, এই দিক বিবেচনা। কিন্তু আফগানিস্তানে যে প্রবাসী সরকারটা হয়েছে, ওইটা কিন্তু একটু কি ছিল, একটু লিবারেল ছিল, অর্থাৎ এটা সম্মিলিত। আচ্ছা, সম্মিলিত হইলেও যে সমস্ত এলাকায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ হইতো, সেই সমস্ত এলাকায় অবশ্যই স্বায়ত্ত শাসন হইতো। তাহলে এখানে একটা মিলিত চিন্তা ছিল। এই জন্য অনেকে আছে শাইখুল হিন্দকে ব্যাখ্যা করতে চায় সেকুলার বলে। না, এর প্রতি সিম্পেথি নিয়ে আসেন। যদি আফগানিস্তান হয়ে লড়াই করেন, হ্যাঁ, যদি আফগানিস্তান কাবাইলি এলাকা, মুসলমানদের প্রধান এলাকা দিয়ে যদি যুদ্ধ করতে চান, তাহলে এখানে মুসলমান থাকতো গালেব। তো গালেব থাকলে এটা ওরা থাকলো মাগলুব, তাইলে আমাদেরই শাসন হইতো। তখন ওনাদের শাইখুল হিন্দের চিন্তারই একটা অংশ পাকিস্তান করে ফেলল, আর শাইখুল হিন্দের চিন্তারই একটা অংশ যা ব্যাখ্যা দিয়া মাদানী সাহেব হিন্দুস্তানে রয়ে গেলেন। এই যে আমরা একটা চিন্তা পেলাম, মৌদুদিবাদের চিন্তাধারা এখনো কোনো পৃথিবীতে রাষ্ট্র হয়নি, এখনো কোনো জায়গায় তারা ক্ষমতা গেছে এমন হয় নাই। যদি আপনি বলেন যে সৈয়দ ইখওয়ানুল মুসলিমিন মৌদুদিবাদের দ্বারা প্রভাবিত ছিল, তাহলে বলা যায় যে ইখওয়ান মিশরে কি গেছে, ক্ষমতায় গেছে। তো সৈয়দ আবুল আলা মৌদুদির চিন্তা যেটা, ওইটার সাথে আমাদের দ্বিমত আছে,